আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হুজুর? আচ্ছা, আমাদের গতদিন কি সূরা পড়াইছিলাম মনে আছে কিনা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আপনারা এটা দেখছিলেন অর্থ সহকারে। এখানে থাকবো। জুলিয়াস ভাই অর্থ সহকারে দেখছিলেন এটা? হুজুর আমার এই ক্লাসটা চেঞ্জ করা হয়েছে, তারপর আর ক্লাসটা দেখা হয়নি। আচ্ছা, আমরা ক্লাসে জয়েন হোক সবাই। জাফির জাফির এয়ান জাফির এয়ান আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ওয়ালাইকুম আসসালাম। একটা সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গhairil maghdubi আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা জাফির আয়ান বলো তো হরকত কয়টা এবং কি কি? অর্থ বলতে পারো হরকত? না হুজুর, আমি তো হরকত বলতে পারি পারি না। নাই হরকত। না, আচ্ছা, জুলিয়াস ভাই বলেন হরকতের পরিচয় বলেন হরকত। জি জুলিয়াস ভাই। ও হুজুর, আমার মনে পড়েছে। আচ্ছা বলো, তুমি বলো। এক জবর এক জেরকে এক জবর এক এক জের জের এক পেশকে হরকত বলে। জি জি মাশাআল্লাহ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দ্রুত করে পড়তে হয়, উচ্চারণকে দ্রুত করে পড়তে হয়। আব্দুল কাদের ভাই হরকতের পরিচয়। আগে যখন রেজিস্ট্রারকে হরকত বলে তা এটা তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা হরকত নিয়ে সমস্যা আছে কারোর? ঠিক আছে, আমরা তাহলে এর পরবর্তী ক্লাসে যাব হরকতের পরে।
আজকের ক্লাস হচ্ছে মাখরাজ। মাখরাজ। আমার সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু বলবেন। সাউন্ডের সমস্যা হচ্ছে কোনো? মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে যে আজকের ক্লাস হচ্ছে মাখরাজ। মাখরাজ এটা আরবি শব্দ। মাখরাজ এটা হচ্ছে আরবি শব্দ। আপনাদের ক্লাসের মধ্যে অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্লাসটা, মাখরাজ। এই লেকচার শিটটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা কয়েকটা ক্লাস নেব। অর্থাৎ আমরা যে হরফগুলো এতদিন উচ্চারণ দেখাইছি, এগুলো তো দেখাইছি, সরাসরি মুখ থেকে দেখছেন। এখন এই যে উচ্চারণটা আমরা যেখান থেকে করতেছি, এই উচ্চারণ কি মাখরাজ বলে। এই যে আমরা উচ্চারণটা যেখান থেকে শুরু করি, মানে উচ্চারণটা যেই যে স্থান থেকে হয়, এইটাকে আরবিতে মাখরাজ বলে। মাখরাজ শব্দটা আমরা যেটা দেখতে পারতেছি উপরে, মাখরাজুল হুরুফ। মাখরাজুল হুরুফ, এই যে মাখরাজ, প্রথম যে শব্দটা দেখতেছি মাখরাজ, এটা হচ্ছে আরবি শব্দ। মাখরাজ হচ্ছে আরবি শব্দ, মাখরাজ এটা আরবি শব্দ। এটা খরজা থেকে, শব্দর মূল বা মাদ্দা হচ্ছে খরজা। এটার মৌলিক শব্দ যেটা থেকে উত্তোলন হয়েছে সেটা হচ্ছে খরজা। খরজা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। বের হওয়া, আমরা যে বের হয়ে যাই এটাকে খরজা বলে। এইটা থেকে হচ্ছে মাখরাজ বাবে মুফাআলা এর সিগা, অর্থাৎ হচ্ছে যে যেখান থেকে বের হয় সেই স্থানকে মাখরাজ বলে। যেমন দরজাকে মাখরাজ বলা যায়, জানলাকে মাখরাজ বলা যাবে না, দরজাকে। এখন এই দরজাকে যে মাখরাজ বলে, কিন্তু আরবিতে যখন এই কথাটা ওঠে যে মাখরাজ কাকে বলে প্রশ্ন করলে, সবার এইটাই পারিভাষিকে হচ্ছে যে হরফটা যেখান থেকে উচ্চারণ হয় ওইটাকে মাখরাজ বোঝায়। অর্থাৎ উচ্চারণ যে স্থান থেকে বের হয়, যে দরজা থেকে বের হয়, এইটাকে মাখরাজ বোঝায়। এটা হচ্ছে সোজা, মানে মাখরাজের প্রশ্ন আসলে এটাকে আর দরজাকে বুঝাবে না, তখন বুঝায় যে উচ্চারণটা যে স্থান থেকে বের হয় সেটাকে মাখরাজ বলে। তো আমাদের প্রথম পড়তে হবে যে এই যে টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা মুখস্থ করে নেবেন। মাখরাজ আরবি শব্দ। মাখরাজ কোন শব্দ? মাখরাজটা কোন শব্দ, এটা যদি প্রশ্ন করা হয় যে মাখরাজটা কোন শব্দ, মাখরাজ হচ্ছে আরবি শব্দ। মাখরাজ হচ্ছে আরবি শব্দ। মাখরাজ এটা হচ্ছে আরবি শব্দ, ঠিক আছে? এটা কি শব্দ? আরবি শব্দ, এটা কোনো বাংলা শব্দ না। উচ্চারণ হলো মিম খ। মাখ, মিম খ জবর মাখ, রজিম জবর রজ, মাখ রজ, মাখ রজ। আমরা সবাই চেষ্টা করব আরবিতে পড়তে, যেই যেই শব্দগুলো আরবির সেগুলো আরবিতে পড়তে চেষ্টা করব। কারণ কি, আমরা যদি বলি মাখরাজ, হ্যাঁ মাখরাজ এরকম কথা বলি, তাহলে এটা আমরা যে পড়তেছি তো শুদ্ধ করার জন্য, তো আমরা যেটা পারি আরবিতে মুখস্থ করব। মাখরাজ শব্দটা আরবিতে বলবো, মাখরাজ। মাখরাজ হচ্ছে আরবি শব্দ। এই মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। মূলত মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, তবে এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করে যেটা, সেটা হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, ঠিক আছে? উচ্চারণ বের হওয়ার স্থান, এটাকে আমরা বলতে পারি। যেমন ধরেন আমরা যারা আইএলস করি, ঠিক আছে, আইএলটিএস যারা করি, বড়রা বুঝতে পারবেন। আইএলটিএস হচ্ছে যে কোনো একটা ভাষা, ইংলিশ যখন আমরা শিখি, ইংলিশের ক্ষেত্রে আমরা যে আইএলস করি, ব্রিটিশ কাউন্সিলে বা আইএলসটা করতে হয়, তো এটার মূলই থাকে কিন্তু প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ আমরা কিন্তু ওই যে অনেকে ইংলিশ পারি, কিন্তু দেখা যায় যে আমাদের শব্দের উচ্চারণগুলো ঠিক মতন হয় না। মানে এটা আমাদের করতে হবে ব্রিটেনের মতন, এটা আমাদের মন মতন, আমাদের নিজেদের মতন করলে তো হবে না যে আমরা এটা বাংলার মতন উচ্চারণ করব। এটা গ্রহণযোগ্য না, যদি এটা বোঝা যাবে কিন্তু গ্রহণযোগ্য না। ঠিক কোরআনের ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে কিতে? আরবি উচ্চারণে পড়তে হবে, হচ্ছে আরবি উচ্চারণে। ওই আরবি উচ্চারণ করতে যে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের পদ্ধতিটা শেখানো হয়, সেটা কি মাখরাজ বলে সহজ ভাষায়, সেটাই হচ্ছে মাখরাজ। এখন ইংলিশের ক্ষেত্রেও আছে, বাংলার ক্ষেত্রেও আছে, কিন্তু ওইটা এতটা গুরুত্ব এমনিতে শেখা হয়, কিন্তু আপনাকে তো এভাবে শেখায় না যে এ উচ্চারণটা কোনখান থেকে হয়, এরকম শেখানো হয় না। কারণ এটা এমনি উচ্চারণ করতে করতে শেখায়, ভাষার কাছ থেকে শিখতে হয়। কিন্তু এইসব ভাষাতে কোনো ধর্মগ্রন্থ নাই যে এইটার জন্য এই ভাষাটা এভাবে তেলাওয়াত করলে
গুনাহ হবে। কিন্তু আরবির ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ যে কোরআন শিখতে গেলে মাখরাজ আমাদেরকে শিখতেই হবে। হ্যাঁ, আপনি যদি আরবি সাহিত্য শিখেন, যারা দেখা গেছে যে অনেক সময় সৌদি আরব বা দুবাইতে যায়, তো তারা দেখা যায় যে দেখবেন যে 2, 3, 4 বছর 5 বছর পর থাকলে আরবিতে কথা বলতে পারে, বলবে। কিন্তু আসলে দেখা যায় যে তারা যে কথা বলে সেই কথাটা পরিপূর্ণভাবে শুদ্ধ হয় না, তারা শুনতে শুনতে বলে। কিন্তু কোনটায় কি গ্রামার আর্টিকেল হবে, কোনটায় উচ্চারণ কেমন হবে, এগুলো তারা বলতে পারে না, তবে তারা চলতে পারে। এইটা যেমন হয়, কিন্তু কোরআনের ক্ষেত্রে আসলে তখন এটা হবে না। তখন কোরআনের ক্ষেত্রে পরিপূর্ণ আপনি যে একজন আরবি ভাষা যেভাবে উচ্চারণ করে আপনাকে সেভাবে উচ্চারণ করে কোরআন পড়তে হবে। এর ব্যাপ্তি ঘটালে আপনার কি হবে, অর্থের পরিবর্তন ঘটবে। কেন অর্থের পরিবর্তন ঘটবে? কারণ হচ্ছে যে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু অক্ষর আছে যেগুলো একই রকম কিন্তু দুই রকম উচ্চারণ হয়। যেমন দুইটা হা আছে, যেমন জাল জ আছে, জাল জিম আছে, জাল জা আছে, তারপর হচ্ছে সিন আছে, সদ আছে, শিন আছে, সা আছে। এগুলোর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন উচ্চারণ, প্রত্যেকটার স্থান ভিন্ন জায়গা থেকে। আপনি যদি এটাকে একই স্থান থেকে করেন তখন কি হবে, ওই যে এক হরফের স্থান থেকে আর এক হরফ করার সাথে সাথে ওই হরফ হয়ে যাবে। তো আপনি শব্দের মধ্যে যখন বর্ণ চেঞ্জ করবেন, যে কোনো একটা শব্দের বর্ণ যখন চেঞ্জ করবেন তখন কি হয়ে যাবে, ওই শব্দের অর্থটা অন্যটা দাঁড়াবে। ঠিক আরবিতেও ঠিক এভাবেই হবে। এই কারণে আমাদেরকে মাখরাজটার বেশি গুরুত্ব দিব। আমরা মনে রাখতে হবে লাহনে জলি বা যে যে কারণে কোরআন অশুদ্ধ হয়, যে কারণে নামাজ অশুদ্ধ হয়, মানে কোরআন অশুদ্ধ হইলেই তো নামাজ অশুদ্ধ হবে। নামাজের প্রথম নামাজ নষ্ট হওয়ার কারণ হচ্ছে প্রথম নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তো আপনি যে কারণে নামাজ নষ্ট হয় বা কোরআনের তেলাওয়াত নষ্ট হয় সেটার প্রথমত তা যে এই হরফ উচ্চারণ না হওয়ার কারণে। আমাদের বেশিরভাগ ভাই দেখবেন যে আপনি গুন্না ঠিকই পারেন, টান কোথায় হবে সেটা ঠিকই পারেন, কিন্তু আপনি উচ্চারণের সময় ভুল করতেছেন, সিনকে সদ পড়তেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়তেছেন। ইহদিনা সিরাত, এটা তো সদ হওয়ার কথা ছিল। আবার মুস মুস, এখানে মোস সদ হয়ে যাচ্ছে, সদের অর্থ হবে আরেকটা। ঠিক আছে, এভাবে আমাদেরকে এটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তো মাখরাজ আরবি শব্দ, মাখরাজের অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। আমরা এখনই একটু মুখে কয়েকবার পড়ি, তাহলে আর দ্বিতীয়বার পড়তে হবে না, এখনই পড়ে নিতে পারবেন। মাখরাজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান, সংজ্ঞা যেটাকে বলে। ঠিক আছে, আমি দেখবেন ব্র্যাকেটে আপনাদেরকে লিখে দিছি যে যদি জিজ্ঞাসা করা হয় মাখরাজ কাকে বলে, এটা ডেফিনিশন কি, এটা সংজ্ঞা কি, তাহলে এটা হচ্ছে কি যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেই স্থান থেকে যেই হরফ, আমরা যে গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে ভিডিও ক্লাসে দেখাইছিলাম যে সাটা কোথা থেকে উচ্চারণ হয়, এই জিব্বার আগাটা দাঁতে গিয়ে লাগবে, এইভাবে যে দেখাইছিলাম না, ওই যে স্থানগুলো, এই স্থান কি যে যে উচ্চারণ হয় এটাকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। সংজ্ঞাটা আপনারা কয়েকবার এখনই পড়ে নেন। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, যে হরফ যে জায়গা থেকে, যেমন সা যে জিব্বার আগা এবং দাঁতের আগা থেকে উচ্চারণ হয়, সিন যে জিব্বার আগা নিচের দাঁতের আগার সাথে উচ্চারিত হয়, এরপরে হচ্ছে হা যে হলকের মধ্যখান থেকে হয়, লম্বা হা, গোল হা যে হলকের শুরু থেকে হয়, এটা বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন জায়গা থেকে হয়। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয়, উচ্চারণে যে উৎপত্তিটা ঘটে, সে জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। মানে মাখরাজ অনেকগুলো হওয়ার কারণ কি, এক একটা হরফ এক একটা স্থান থেকে। যেমন ধরেন একটা ঘরের আপনার 5টা দরজা আছে, এখন এই 5টা দরজা থেকে 10 জন মানুষ আছে, এখন 10 জন মানুষ 5টা দরজা থেকে বের হবে। এখন যে যে দরজা থেকে বের হয়েছে সেইটা তার দরজা, মানে সেখান থেকে সে বের হয়েছে। সেই রকম যে হরফগুলো যে জায়গা থেকে উচ্চারিত হবে সেই হরফের মাখরাজ সেই স্থানটা। আশা করি বুঝতে পারছেন। মানে 17টা মাখরাজ হবে দেখবেন। কেন হবে? কারণ 17টা দরজা আছে, এই 17টা দরজা থেকে 29টা হরফ বের হবে, 29টা হরফ সে উচ্চারিত হয়, এই জন্য মাখরাজ 17টা। তো যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয় সে জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ প্রধানত 5 প্রকার
যদি এটাকে মানে পরিপূর্ণভাবে কথা হয় না, 5 প্রকার এটা না, প্রকার বলা যাবে না, সেটাকে আপনি দেখবেন নিচে আবার করে দিছি। অনেকে জিজ্ঞাসা করে যে মাখরাজ প্রধান কয় প্রকার। আসলে এটার প্রধান না, এটা হচ্ছে উৎপত্তির স্থান, প্রধান উৎপত্তির স্থান। যেমন আপনি ধরেন আমি একটা মাখরাজ বলছি জিব্বার আগা, তো জিব্বা বলছি না, জিব্বা। আরেকটা বলছি যে জিব্বার আগাটা দাঁতের আগা, সামনে 2 দাঁতের আগা, দাঁত বলছি শব্দটা। এখন দেখেন 2টা অঙ্গ কিন্তু পাইছেন, একটা হচ্ছে জিব্বা পাইছেন, একটা দাঁত পাইছেন। আবার হা বা হা বা আইন এগুলো বলার সময় বলছি না যে এটা হলক থেকে উচ্চারণ হয়, তাহলে হলক যেটা কণ্ঠনালী এই একটা পাইছে, এই যে 3টা। আবার আপনাকে বলতেছি যে জিব্বাটা তালুতে গিয়ে লাগবে, মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, বা আগাটা গোড়াটা তালুতে গিয়ে লাগবে, আগাটা তালুতে গিয়ে লাগবে। এই যে বললাম, তো এখানে একটা তালুর ব্যবহার করছি না। তো আবার বলতেছি কি যে 2 ঠোঁট আছে না, 2 ঠোঁট, এই 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে, 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, 2 ঠোঁটের গোল জায়গা থেকে, 2 ঠোঁট গোল হয়ে হবে। এই যে 2 ঠোঁট বলছি, এটা একটা স্থান, ঠোঁটের কাজ আছে এখানে। এই যে কাজগুলো করলাম, এই যে স্থান থেকে উচ্চারিত হচ্ছে। তারপরে হচ্ছে যে গুণনা করার সময় আমরা নাকের মধ্যে নিয়ে গুনগুন করে আওয়াজে পড়তে হয়, নাকের মধ্যে নিয়ে। এই যে বললাম নাকের মধ্যে নিয়ে, তাহলে নাক একটা, এটা একটা মাখরাজের স্থান। হ্যাঁ, তারপরে মা যেটা টান, টান হচ্ছে যে একটা জোরে কথা বলা। তো আপনি দেখবেন যে যেমন মাকে যদি দূরে থাকে, তো আপনি যদি তাকে ডাকেন, তো তাকে কিভাবে ডাকবেন? শুধু মা বলবেন না, বলবেন মা, এভাবে একটু টান দিয়ে বলবেন। ও ভাই, এভাবে দূর দিয়ে ডাকি না আমরা, ঠিক আছে? এরকম যে ও আব্দুল কাদের ভাই, এরকম কাদের ভাই, এরকম করে ডাকি না আমরা। তো এই যে ডাকতেছি তখন হা হয়ে যায়, মানে মুখের মধ্যে আর কোনো জায়গা আটকে না। তো এই যে মুখের ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাও তো একটা স্থান। তো এই স্থান হিসাবে 5টা অঙ্গ ধরা হয়েছে, এইগুলোকে প্রধান মাখরাজ বলা হয়। প্রধান মাখরাজ এখান থেকে আরও বের হবে, কিন্তু প্রধান মাখরাজ হচ্ছে 5টা। কোন হিসাবে? উচ্চারণের স্থান হিসাবে, উচ্চারণের স্থান হিসাবে, মৌলিক স্থান হিসাবে। তাহলে মাখরাজ প্রধানত 5 প্রকার, মাখরাজ প্রধানত 5 প্রকার, মাখরাজ প্রধানত 5 প্রকার, মাখরাজ প্রধানত 5 প্রকার। প্রধান উচ্চারিত স্থান হিসাবে, এখানে একটু ভুল আছে, প্রধান অন লেখা আছে, একটা ন একটু বেশি পড়ছে, এটাকে আমরা এডিটে দিব সহজেই। এরপরে আসেন আরবি হরফ 29টি, এটা আমরা প্রথম থেকেই পড়ছি। আরবি হরফ কয়টা? 29টি। মাখরাজ 17টি, পরিপূর্ণ মাখরাজ হচ্ছে 17টি, মানে সব কয়টা মাখরাজ হচ্ছে 17টি। তাইলে 29টা হরফ, 17টি মাখরাজ বা 17টি দরজা থেকে বের হবে। কোনো কোনো দরজা থেকে 2টা, কোনো কোনো দরজা থেকে 3টা, কোনো কোনো দিয়ে 1টা, এরকম করে 29টা হরফ 17টা ভাগে ভাগ হবে। এই 17টি মাখরাজ, এই 17টি মাখরাজ মুখের প্রধানত 5টি অঙ্গের সাথে জড়িত। এই যে এইমাত্র যে অঙ্গগুলো বলছিলাম, অঙ্গের সাথে জড়িত থাকে। যথা 1 নম্বর হালকি 3টি। হালকি মানে হচ্ছে কি কণ্ঠনালী, হালকি মানে কি কণ্ঠনালী, কণ্ঠনালী যেটা আমরা গলার মধ্যে থাকে, এখান থেকে 3টা মাখরাজ হয়। 3টা মাখরাজের প্রতি মাখরাজের হরফ 2টা করে, 6টা হরফ 3টা মাখরাজ, 6টা হরফ 3টা মাখরাজ, 6টা হরফ 3টা মাখরাজ। লিসানি, লিসান আরবি শব্দ। আমরা আজকে দোয়া পড়তে আসলে খেয়াল ছিল না, আমি অন্য ইতে ছিলাম, এর জন্য ক্লাস নিয়ে ঢুকি। আমরা যে দোয়ার শেষে বলি না, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি, হে আল্লাহ আপনি আমার লিসান, জিব্বার জড়তা দূর করে দেন, আমার জিব্বার জড়তা কি করে দেন? দূর করে দেন। এই লিসান শব্দের অর্থ হচ্ছে জিব্বা, জিব্বা, লিসান শব্দের অর্থ কি? জিব্বা, লিসান হচ্ছে জিব্বা। এরকম মাখরাজ হচ্ছে 10টি, লিসানের মাখরাজ কয়টি? 10টি। আর এই 10টি মাখরাজ থেকে, লিসান থেকে, জিব্বা থেকে 18টি হরফ উচ্চারিত হয়। লিসান থেকে উচ্চারিত হয় কয়টা? 18টা। তাহলে হালকি 6টা, লিসানি 18টা, মানে হালকি মাখরাজ 3টা, হরফ 6টা, লিসানি মাখরাজ 10টা, হরফ 18টা। 6 আর 18 কত হয়? 24। তারপরে শাফাতান, শাফাতান, শাফাতান অর্থ হচ্ছে 2 ঠোঁট, এই 2 ঠোঁটকে শাফাতান বলে, ঠিক আছে? শাফাতুন থেকে শাফাতান, 2 ঠোঁটকে শাফাতান, শাফাতান, শাফাতান অর্থ হচ্ছে কি? 2 ঠোঁট। আরবি শব্দ শাফাতান, 2 ঠোঁট। 2 ঠোঁট থেকে মাখরাজ 2টি, হরফ হচ্ছে 4টি, মাখরাজ 2টি,
একটা হচ্ছে ওই যে ওয়াও বা মিম দেখাইছিলাম কালকে গত ক্লাসে, এবং আরেকটা হচ্ছে ফা। ফা এই হচ্ছে চারটা হরফ, দুইটি মাখরাজ, চারটা হরফ। 4 আর 24 কত হইলো? 28টা। 28টা গেছে। এই যে 28টা আমরা পাইছি, এটার মধ্যে মূলত 28টা গেছে। এই 28টার মধ্যে আলিফ শুধু নাই, আলিফ বাদ গেছে। এখন আলিফও আছে, আলিফেরও মাখরাজ আছে। অনেকে বলে আলিফের মাখরাজ নাই, এটা যারা একটু মানে কম ঘাটে তারা জানে না, এটা পড়তে হবে, পড়লে অবশ্যই জানতে পারবেন। জাউফে, যে জাউফে, জাউফ শব্দের অর্থ হচ্ছে মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা, ওই যে আমি এইমাত্র বললাম যে ডাকতে হলে মাদ উচ্চারিত হয়, এটা মুখের খালি জায়গা থেকে, এইটাকে জাউফ বলে। জাউফে থেকে একটি মাখরাজ, এইটা থেকে একটি হরফ উচ্চারিত হয়, মাখরাজ হয়, কিন্তু এটার মধ্যে কি একটি হরফও থাকে, সেটা কি? আলিফ। সেটা হচ্ছে আলিফ, সেটা হচ্ছে আলিফ। আমরা ধীরে ধীরে বুঝতে পারবো কেন আলিফ হয়। তাহলে এই 29টা হরফ পাইছে। এরপরে হচ্ছে খয়সুম, নাকের বাসি, গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি থেকে কি হয়? গুন্না উচ্চারিত হয়। যত ধরনের উচ্চারণ হয় সব হচ্ছে মাখরাজ। আমরা হরফগুলো উচ্চারিত হয় মাখরাজ থেকে, টান উচ্চারিত হয় সেটাও মাখরাজ থেকে, গুন্না উচ্চারিত হয় নাকের মধ্যে নিয়ে গুনগুন করে কথা বলতে হয়, ওটা হচ্ছে কি? মাখরাজ থেকেই উচ্চারিত হয়। তাহলে এই প্রধানত 5টা নাম একটু আমরা আবার মুখস্থ করি। লিসানি, এখানে আমাদেরকে মনে রাখতে হবে আপনার মাখরাজ কয়টা কোনটা, এটা নাম মুখস্থ করলে 5টা অঙ্গের নাম অবশ্যই আমরা মুখস্থ করব। হালকি লিসানি, হালকি লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। হালকি লিসানি, হালকি লিসানি, শাফাতান, জাউফে, জাউফে, খয়সুম, খয়সুম, খ ইয়া শিন ওয়াও মিম, খয়সুম। আবারও একটু পড়ি আমরা যে হালকি, হালকি লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। এই নির্দিষ্ট 5টি, এই যে নির্দিষ্ট 5টি স্থান আছে, এই নির্দিষ্ট 5টি অঙ্গকে, হ্যাঁ 5টি অঙ্গর যে নাম বললাম, হালকি মানে কি বলেন? হালকি মানে কি একজন বলেন দেখি। হালকি মানে গলার অংশ, কন্ঠনালী, হ্যাঁ বুঝতে পারছেন, কণ্ঠনালী, কণ্ঠনালী। ঠিক আছে। হালকি মানে কণ্ঠনালী। জুলিয়াস ভাই, লিসানি অর্থ কি? সবাইকে বলতে হবে, ক্লাসের দিক কতটা আপনার খেয়াল আছে দেখি। লিসানি অর্থ কি? লিসান, লিসানি। ইব্রাহিম ভাই, লিসানি অর্থ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, লিসানি, জি আমি জয়েন্ট হয়েছি কিন্তু আমি পড়াটা আসলে এখন এখন খেয়াল করছি স্যার। হুজুর, এর আগে আমি পড়তে পারি নাই। আচ্ছা, আমি এইমাত্রই ক্লাসে একটু বলতেছিলাম কিন্তু। জি জি হুজুর। জি জি, আচ্ছা খেয়াল করেন, ক্লাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, কেউ বলতে পারবেন না? জি হুজুর। হুজুর আর একটু রিপিট করলে মানে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিপিট তো করব, দেখি আপনাদেরকে। আচ্ছা, 5টা অঙ্গ আবারও মুখস্থ করেন সবাই। সবাই আমার সাথে সাথে, আপনারা মাইক্রোফোন অফ রেখে জোরে জোরে বলতে থাকেন আমার সাথে সাথে, আঙ্গুল ধরে ধরে বলেন। হালকি, কণ্ঠনালী, হালকি, কণ্ঠনালী, হালকি, কণ্ঠনালী। লিসানি, জিব্বা, লিসানি, জিব্বা, লিসানি, জিব্বা, লিসানি, জিব্বা। শাফাতান, শাফাতান, দুই ঠোঁট, শাফাতান, দুই ঠোঁট, শাফাতান, দুই ঠোঁট, শাফাতান, দুই ঠোঁট। জাউফ, জাউফ মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা। জাউফে মুখের খালি জায়গা, জাউফে মুখের খালি জায়গা। খয়সুম নাকের বাসি, খয়সুম নাকের বাসি, খয়সুম নাকের বাসি, খয়সুম নাকের বাসি। 5টা অঙ্গ। হালকি কণ্ঠনালী, লিসানি, জিব্বা, শাফাতান, দুই ঠোঁট, জাউফে মুখের খালি জায়গা, খয়সুম
নাকের বাসি। এই নির্দিষ্ট 5টি অঙ্গকে, এই যে নির্দিষ্ট 5টি অঙ্গকে তাজউইদের পরিভাষায়, তাজউইদ এটা কিন্তু আরবি শব্দ, তাজউইদের পরিভাষায় মানাতিকি, মিম জবর মা নুন খালি এর জবর না, মানা তাজের তি কফ জের কি, মানাতিকি, খ মিম জবর খম। মানাতিক শব্দের অর্থ হচ্ছে অঙ্গ, ঠিক আছে? মানাতিক শব্দের অর্থ হচ্ছে কি? মানাতিক শব্দের অর্থ হচ্ছে অঙ্গ। মানাতিক শব্দের অর্থ কি? অঙ্গ, মানাতিক অঙ্গ। আর খমসা এটা আরবি শব্দ, খমসা, ঠিক আছে? খমসা আরবি শব্দ, মানাতিক আরবি শব্দ, সরি মানে বাংলা শব্দ কোনোটাই না, কিন্তু এই যে অহিদ, সানি, সালিস, রবিয়া, খমসা, হ্যাঁ খমিস, এই যে এগুলোকে আরবা, সালাসা, সানি, এগুলোকে আরবিতে মানে আদত বলে। আদত মানে হচ্ছে সংখ্যা, নিয়ম, নাম্বার যেটাকে বলে। খমসা শব্দের অর্থ হচ্ছে 5। খমসা শব্দের অর্থ কি? 5। মানাতিকে খমসা মানে 5টি অঙ্গ। মানাতিকে খমসা কি? 5টি অঙ্গ। মানাতিকে খমসা মানে 5টি অঙ্গ। এই যে 5টি অঙ্গ আছে তাজউইদের পরিভাষায়, তাদেরকে মানাতিকে খমসা বলে। আপনাদেরকে বাংলায় লিখে দিছি দেখেন ব্র্যাকেটের মধ্যে, সমস্যা হলে বাংলা থেকে আপনারা একটু কয়েকবার পড়ে নিতে পারবেন। মানাতিকে খমসা বলে, মানাতিকে খমসা বলে। তাহলে আমরা এই পৃষ্ঠাটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, একদম পুরোপুরি এটা পড়বেন। এই যে মাখরাজুল হরুফ, 1 নম্বর মাখরাজ আরবি শব্দ। মাখরাজ কি শব্দ? আরবি শব্দ। 2 নম্বর মাখরাজের অর্থ উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। মাখরাজ উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ কাকে বলে? সংজ্ঞা কি? উচ্চারণ বের হওয়ার স্থানকে আমরা অনেকে যদি আগে পড়ে থাকেন তাহলে উচ্চারণের অনেকে এরকম পড়ছেন যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কথাটা সহি না পরিপূর্ণভাবে। কেন সহি না? আপনি যেমন ধরেন জাউফে হচ্ছে মুখের খালি জায়গা, এখান থেকে মাদ উচ্চারিত হয়, টান, তো এটার হরফ কই? খয়সুম নাকের বাসি, এটার মধ্যে গুন্না উচ্চারিত হয়, এটার হরফ কই? তো আমাদেরকে মনে রাখতে হবে, আপনি যেমন মুখ থেকে আওয়াজ করেন না, যেমন ধরেন অনেক সময় আমরা শীষ দেই বা অনেক সময় অনেক ধরনের আওয়াজ করি, হ্যাঁ, এই সব আওয়াজই কোনো না কোনো স্থান থেকে উচ্চারিত হয়, এটাকেও মাখরাজ বলা যায়। তাহলে যে কোনো উচ্চারণকে কি বলা যায়? মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সে হরফকে ওই জায়গার সেই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ প্রধানত 5 প্রকার। কি হিসাবে যদি প্রশ্ন করা হয়? উৎপত্তির স্থান হিসাবে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টি মাখরাজ মুখের, এই 17টি মাখরাজ মুখের প্রধান 5টি অঙ্গের সাথে জড়িত থাকে, যথা হালকি, হালকি, লিসানি, শাফাতান, জাউফে, খয়সুম। এই 5টি অঙ্গকে, হালকি অর্থ হচ্ছে কণ্ঠনালী, যার মাখরাজ হচ্ছে 3টি, হরফ হচ্ছে 6টি। লিসানি হচ্ছে 10টি, যা জিব্বা, লিসান অর্থ হচ্ছে জিব্বা, যার মাখরাজ হচ্ছে 10টি, হরফ হচ্ছে 18টি। শাফাতান হচ্ছে 2টি, যার মাখরাজ হচ্ছে 2টি আর হরফ হচ্ছে 4টি। শাফাতান অর্থ হচ্ছে কি? 2, ঠোঁট, ঠোঁটকে বোঝায়। মোট কথা হচ্ছে ঠোঁট তো মানুষ 2টাই থাকে, ঠোঁটকে বোঝায়, একদম সোজা কথা, ঠোঁট। জাউফে হচ্ছে মুখের খালি স্থান, এটার হরফ আছে এটার মধ্যে একটা, তবে মাখরাজও একটা। আর খয়সুমের কোনো নির্দিষ্ট হরফ নাই, এটার মাখরাজ হচ্ছে একটি। খয়সুম একটা একক মাখরাজ। এই 5টি অঙ্গকে আরবিতে তাজবিদের পরিভাষা মানাতিকে খমসা বলে। এই যে আপনাকে দেখেন, আপনাদেরকে ছবি সহকারে আবার দেখাই দিতেছি, আপনারা এখান থেকেও চাইলে মুখস্থ করতে পারেন। হালক, হালক কণ্ঠনালী। হালকুন শব্দ অর্থ কি? ওই যে হালকি যেটা বলছি, কফি এজের এই হালকি অর্থ কি? কণ্ঠনালী। এই যে কণ্ঠনালী কোনটা দেখেন, আপনাদেরকে এখানে ছবিতে দেওয়া আছে, দেখেন এই যে কণ্ঠনালী, এই যে এটাকে বলে হালক, হালকি, এটাকে বলে হালকি, কণ্ঠনালী। এইটার 3টা ভাগ, এইটার 3টা মাখরাজ, 3টা ভাগ। হুজুর, ছবি তো দেখতে পাচ্ছি না, মোবাইলে দেখতে পাচ্ছি না হুজুর। ছবি দেখা যাচ্ছে না? না হুজুর। আচ্ছা, আমারে অন্য কেউ বলেন একটু, ছবি দেখতে পারতেছেন? আপনাদেরকে সবাই কি দেখা যাচ্ছে না?
দেখতে পাচ্ছি। ছবি দেখা যাচ্ছে। হুজুর আমারটা দেখা যাচ্ছে। জি জি, আপনার যে ভাই দেখতে পারতেছেন না, আপনি একটু রিফ্রেশ দেন বাই করেন, বের হয়ে আবার জয়েন হন। মানে একজন দেখা গেলে আমার এখান থেকে সমস্যা নাই, ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে। আচ্ছা, যে এই যে ছবিটা দেখা খুব জরুরি, প্রয়োজনে আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন হইতে পারবেন। এটা কিন্তু ছবি আকারে পড়া, আজকের এই লেকচার শিট পরিপূর্ণ ছবিতে ভরা, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রতিটা হরফ আপনি ছবি সহকারে পড়বেন। লেকচার শিট তো দিয়ে দেওয়াই হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু যে প্রত্যেকটা ছবি দিয়ে ধরে ধরে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক নম্বর হচ্ছে যেটা আমরা বলতেছিলাম কণ্ঠনালী হালক। এটা এই যে গলার মধ্যে আমি যে দাগ দিছি, নীল কালার একটা দাগ দিছি না, এই যে এইটাকে তিনটা অংশ বলছে, তিনটা মাখরাজ বলছিল না, তিনটা মাখরাজ। তাহলে প্রথম মাখরাজ যেটা, সেটা হচ্ছে ধরেন এই যে বুক, এই বুকের দিকটা, এটা হচ্ছে সদর। এইখান থেকে হবে হচ্ছে একটা, যেটা হচ্ছে গোলহা এবং হামজা। এরপরে মাঝখান, এই যে মাঝখান বরাবর, এটা হচ্ছে আইন এবং হা। এরপর হচ্ছে 3 নাম্বার, যেটা 3 নাম্বার হচ্ছে একদম গলার শেষে গিয়া, ওইটা হচ্ছে গইন এবং খ, গইন এবং খ। এরপরে লিসান, জিব্বা, লিসান কি জিব্বা। জিব্বারও 3টা অংশ মনে রাখবেন, একটা হচ্ছে আগার দিক যেটা আছে, এটা আগার ভাগ, আমরা বললে আগার ভাগ খেয়াল করবেন, আগার ভাগ, মাঝখানের ভাগ এবং গোড়ার ভাগ, 3টা ভাগ, ঠিক আছে, গোড়ার একটা ভাগ, এরকম 3টা ভাগ। 3টা মাখরাজ না, মাখরাজ তো 10টা, কিন্তু ভাগ 3টা, ঠিক আছে, ভাগ 3টা। আমরা যখন বলবো আগার দিকে, তখন জিব্বার আগা, মধ্যভাগ, গোড়া হচ্ছে পিছনের দিকে থাকে। এরপরে হচ্ছে এই যে শাফাতান, দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, এই যে দুইটা ঠোঁট আছে, এই দুই ঠোঁটকে বোঝাচ্ছে। তারপরে হচ্ছে জিয়াউফে, মুখের খালি জায়গায়, যে মুখের মধ্যে যে ফাঁকা জায়গাটা, একদম ফাঁকা জায়গা, কোনো জায়গায় বাজে না, এটা হচ্ছে মুখের খালি জায়গা, যেটাকে কি বলে, জাউফে বলে। এরপরে এই যে নাকের বাঁশি, নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়, নাকের বাঁশি বলতে কি, ওই নাকের মধ্যে নিয়ে কথা বলা, অনেকে বলে না এই নাকের মধ্যে নিয়ে কথা বলো কেন, ওইটাই গুনগুন করে কথা বলা, এটাই গুন্না। তাইলে এই হচ্ছে 5টা অঙ্গ, আপনারা এখান থেকে ধরে ধরে পড়বেন, যে হালকি কণ্ঠনালী, মানে এটা ইয়াযোগ হয়েছে, মূল শব্দ হচ্ছে হালকুন, হালকি কণ্ঠনালী, লিসানি জিব্বা, শাফাতান দুই ঠোঁট, শাফাতান ঠোঁট বা দুই ঠোঁট, যেটা যেভাবে বলেন, জাউফে মুখের খালি জায়গা, খয়সুম নাকের বাঁশি। এই পর্যন্ত বুঝতে আমার মনে হয় কারোর কোনো সমস্যা নাই। ওইটা 5টা অঙ্গ গেল। এবার আমরা মূল মাখরাজে আসি। এই 5টা থেকে মূল মাখরাজ শুরু হয়। আরবি হরফ হচ্ছে 29টি, এখান থেকে মুখস্থ করবেন, একদম মুখস্থ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 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 পড়তে থাকেন আমার সাথে সাথে কয়েকবার। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ কয়টি, মাখরাজ কতটি, কে বলবেন? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। জি, আচ্ছা, আর একজন বলেন আরবি হরফ কতটি আর প্রধান মাখরাজ কতটি? হুজুর আমি আরবি বলবো। হরফ 29টি, মাখরাজ 17টি। প্রধান মাখরাজ কতটি? প্রধান মাখরাজ প্রধান মাখরাজ 5টি। জি, প্রধান মাখরাজ হচ্ছে 5টি। পাঁচ- প্রধান মাখরাজ 5টি, প্রধান মাখরাজ 5টি। 5টি। আর মূল মাখরাজ হচ্ছে এই 5টি থেকেই, মানে 5টির মধ্যেই 17টা আছে, মানে 5টার মধ্যে থেকে 17টা বের হয়, শাখা প্রশাখা। তো মূল মাখরাজ হচ্ছে 17টি। মূল মাখরাজ কতটি?
17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, 1 নাম্বার মাখরাজ। আমরা কিন্তু মাখরাজটাকে কঠিন করি অনেকে, এটা একদম সহজ। দেখবেন 17টা মাখরাজে 17টা নাম্বার হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার মাখরাজ, 4 নাম্বার মাখরাজ। এটা কিন্তু মুখস্থ বিষয় না, এটা আপনি এমনিই মুখস্থ করবেন। পরের অংশটা হলকের শুরু, হলকের শুরু। আমরা কিন্তু হলক এই মাত্র দেখাইছিলাম, এই যে কণ্ঠনালী, গলা, গলা, এটা শুরু। দেখেন নেটওয়ার্কের মতন, দেখছেন ওয়াইফাই যে নেটওয়ার্ক চালু করলে যেভাবে একটা কিছু চিহ্ন থাকে, সেভাবে এখানে আমরা চিহ্নিত করে দিছি। এইখান থেকে, এইখানটা থেকে উচ্চারিত হবে হলকের শুরু হইতে, বাংলা যেটা লেখা আছে দেখেন, হলকের শুরু হইতে হামজা হা, এখান থেকে উচ্চারণ হয় গম্ভীর আওয়াজে, হামজা হা। এখানে দেখেন মধ্যে একটা নীল চিহ্ন দিয়ে, সবুজ চিহ্ন দেওয়া হয়েছে, গ্রিন। এটা দেওয়ার কারণ কি, এখানে কোনো জায়গায় বাজাবেন না, অনেকে বাজায়, এটা একদম বের হয়ে চলে যাবে, ঠিক আছে, কোনো জায়গায় বাঁধবে না। হলকে শুরু হইতে হামজা হা, হলকে শুরু হইতে হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এটাকে পড়েন কয়েকবার, সবাই দেখে দেখে পড়তে থাকেন, পিকচারটা দেখেন আর বারবার পড়েন। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, 1 নম্বর মাখরাজ হলকের, এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, শুরু হইতে। শুরুটা কোথায়, কোথায়? বুকের দিকে, খেয়াল করেন বারবার নিচের দিকে, শুরুটা হচ্ছে নিচের দিকে, গম্ভীর আওয়াজে উচ্চারিত হবে। দুইটা হবে গম্ভীর আওয়াজে, কোনো বাতাস বসবে না দুইটার মধ্যে। হামজা হ্যাঁ, হ্যাঁ গোলহা, হ্যাঁ হামজা। আগামীকালকে অবশ্যই মুখস্থ নেব কিন্তু। এই যে মাখরাজটা আমরা পড়লাম হরফ, এই মাখরাজটার প্রত্যেকটা হরফ উচ্চারণ করার জন্য আমাকে জবরজের পেশ দিয়ে পড়তে হবে। এর জন্য এটাকে আমরা 12টা সূরাত, মানে জবরজের যোগে 12টা পদ্ধতিতে আমরা পড়ানোর, উচ্চারণ করার সিস্টেম দেখাইছি। এটাকে 12টা সূরাত ধরছি, 12টা সূরাত, হামজা এবং হা, হামজা এবং হা। এটাকে যত পরিমাণে আপনি প্র্যাকটিস করবেন, তত আপনি কনসেপ্ট শুদ্ধভাবে পড়তে পারবেন। দেখেন আমি পড়াই দিতেছি, আপনারা সাথে সাথে পড়বেন, আমি একটু থাইমা থাইমা পড়বো, আপনারা পড়বেন। আমরা কিন্তু অলরেডি হরকত পড়ে আসছি, এই কারণে হরকত কেন পড়ছি, এই যে এখন লাগবে দেখে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। আ ই উ, আ ই উ। দেখেন একদম স্বরে আয়ের মতন, কোনো বাজবে না, গলার মধ্যে যাবে না, নাকের মধ্যে যাবে না, একদম উচ্চারণ করে আসবে। আ ই উ, আ ই উ, আ আ, আ আ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ।
এই হরফগুলো উচ্চারণের সময় আপনাদের একটু কষ্ট হবে, কষ্ট একটু করতে হবে। কোরআন শরীফ কিন্তু এত কঠিন না, মানে আপনি কোনো জায়গায় এভাবে পাবেন না যে দুটা হামজা বারবার আসবে, কিন্তু এটা আপনাকে যখন এই কঠিন জায়গাটা আপনি মুখের মধ্যে বসাই নেবেন তখন আপনার জন্য কোরআন শরীফ পড়া একদম শুদ্ধ হয়ে যাবে, মানে মুখের মধ্যে আপনাকে এটা বসাইতে হবে, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিস। এরপরে আসেন হা, গোল হা, গম্ভীর আওয়াজে কোনো বাতাস বসবে না, হলকে শুরু হইতে হ্যাঁ হ্যাঁ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু, গম্ভীর আওয়াজে, গম্ভীর আওয়াজ, হ্যাঁ হি হু, হ্যাঁ হি। হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা, হা হা, হা জবর হা, হা জের হি, হা হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা জের হি, হি হি, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হা জের হি, হু হি, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হা হি হু, হ্যাঁ হি হু, হা হা, হা হা, হা হা, হা হা, হা হি, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। আপনাদেরকে কিন্তু অবশ্যই এইগুলো কিন্তু মাখরাজ মুখস্থ দিতে হবে, এই পড়াগুলো আমাকে শোনাইতে হবে, প্রতিটা পড়া আমি ধরে ধরে শুনবো কিন্তু। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, মধ্যভাগ যেটা আছে, এই যে দেখেন মধ্যভাগ, এই যে মধ্যভাগ, ঠিক আছে, এই যে মধ্যভাগ, এই মধ্যখান থেকে আইন, আইন হা, আইন হা, চাপ দিয়ে গলার মধ্যে কি আপনাকে কি করতে হবে, চাপাই নিতে হবে, আইন, আইন, আইন হা। এই সময় বাতাস বসবে কিন্তু, এই হাতে বাতাস বহমান থাকবে, গোল হাতে থাকবে না। হা, হা, ফিসফিস আওয়াজে, হা, আইন হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। আপনাদের বড়দের জন্য বলতেছি, ছোটদের ক্ষেত্রে এটা আমরা নাম্বারিং অবশ্যই পড়াই, বড়দের ক্ষেত্রে মনে রাখবেন আপনার নাম্বার মুখস্থ না থাকলে কোনো সমস্যা নেই, আপনার মূল অংশটা হচ্ছে হলকের মধ্যখান থেকে আইন হা, এইটা নাম্বার আপনার কোনো দরকার নাই, আপনি তো মাদ্রাসা খুলবেন না, আপনি মাদ্রাসায় পড়াবেনও না, আপনি পড়বেন সঠিকভাবে, আপনার ওই স্থানটা জানতে হবে, আপনি শুধু স্থানটা ভালো করে মুখস্থ করবেন। হলকের মধ্যখান হইতে আইন হা, কত নাম্বার এটা, এটা দরকার নাই, আপনি এটা 10 নম্বর মনে করলেও কিছু আসে যায় না। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে, হলকের, আর এই নাম্বার যে আসে যায় না তা না, মানে এ দেখবেন অনেক কিতাব আছে খুললে, এই যেটা আপনাকে 1 নম্বরে পড়াইতেছে এটা যাই দেখবেন 17 নাম্বারে, এটা যাই দেখবেন 16 নাম্বারে, এটা কোনো বিষয় না, নাম্বার কোনো বিষয় না। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন জবর আ, আ, গলার মধ্যে চাপ দিয়ে বলবেন, আ, আইন জের রি, আইন পেশ রু, আ রি রু, আইন জবর আ, আইন জবর আ, আ আ, আইন জবর আ, আইন জের ই, আ ই, আইন জবর আ, আইন পেশ রু, আ উ, আইন জের ই, আইন জবর আ, ই আ, আইন জের ই, আইন জের ই, রি 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 রি, আইন জের ই, আইন পেশ রু, ই উ, আইন পেশ রু, আইন জবর আ, উ আ, আইন পেশ রু, আইন জের ই, উ ই, আইন পেশ রু, আইন পেশ রু, উ উ, আ রি রু, আ রি রু, আ আ, আ ই, আ উ, রি আ, রি ই, রি উ, রু আ, রু ই, রু উ। লম্বা হা, হলকের মধ্যখান থেকে ফিসফিস আওয়াজে গলার মধ্যে থেকে বাতাস চলে আসবে, ঠিক আছে, এটা একদম বিপরীত, বাতাস চলে আসতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হি হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা জের হি, হা হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা জের হি, হি হি,
হা জের হি হা পেশ হু হি হু হা পেশ হু হা জবর হা হু হা 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 পেশ হু হা জের হি হু হি হু হি হা পেশ হু 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 হা হি হু হা 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 হি হা হু হি হা হি হি হু হু হা হু হি হু হু হা হি হু হা 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 হি হা হু হি হা হি হি হু হু হা হু হি হু হু বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن الرحيم الحمد الحمد لله رب العالمين ها হি হু হা হি হু হা হি হু। আচ্ছা, আমরা 3 নম্বর মাখরাজে যাই। আজকে 3 পর্যন্তই থাকবে, বেশি দূর যাব না। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ একদম দেখেন শেষটা কোথায়, এই যে যেখানটা হলক মানে তালুটা শুরু হয়, তালুটার একদম সাথে, তালুটার একদম সাথে। এখন দেখেন এই যে তালুটার সাথে, তো আপনি উচ্চারণ করতে গেলে যেমন আমরা প্রতিবেশী ছাড়া চলতে পারি না, তো এই উচ্চারণটাও প্রতিবেশী কি তালু, এই তালুটার একটু প্রয়োজন হয়, যখন বের হয় তখন একটু তালু হয়ে বের হয়, এর জন্য এটা নরম হয়ে যায়। গা গাইন খা, গাইন খা, গাইন খা, এই যে নরম হয়। অনেকে এই তালুটাকে না ঘষার কারণে একটু তালুতে ঘষবে। আমরা যেমন কফ ফালানোর সময় দেখেন টান দিয়ে দেখেন, দেখেন তালুতে ঘষা খায়, এইরকম উচ্চারণ হবে। গাইন খা, গাইন খা, গাইন খা। মাখরাজটা কি? হলকের শেষ হইতে, হলকের শেষ কোথার দিকে? মুখের দিকে থাকে। শেষ কোথায় থাকে? মুখের দিকে। শেষ হইতে নরম আওয়াজে গাইন খা, গাইন খা, গাইন খা, গাইন খা, গাইন খা, গাইন খা, গাইন খা। গাইন জবর গ। যাদের দেখতে সমস্যা হয়, মোবাইল দিয়ে পড়তেছেন, আপনারা চাইলে এটা কিন্তু জুম করতে পারেন, এটার উপরে হাত দিয়ে টান দিলেই জুম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? যারা জানেন না, জুম হবে কিন্তু সবসময়, আপনারটা পেজটা জুম হবে। তো গাইন জবর গ, গা হবে না, গন জবর কি হবে না? গা হবে না। আমরা যেটা ভুল করি, খ জবর খা বলি, ভালো করে খেয়াল করবেন, এটা গা হবে না কোনোটা, খাও হবে না। এই হরফগুলো মোটা, মনে আছে কি না? হরুফুল ইস্তিআলা, এই গইন খ কিন্তু আছে, সদ্দ তজ গইন খ গইন কফ, তো এই দুইটা মোটা হবে, এর জন্য গইন জবর গ, গইন জবর গ, গ গ গ, একটু গড়গড় হবে গলার মধ্যে, বলে না আমার একটু গলার মধ্যে চুলকাচ্ছে, তালুর মধ্যে একটু মানে খার খার হবে। গ গ গ, গায়রিল মাগদুবি, মাগ মাগ মাগ, গইন জবর গ, গইনজের গি, গি, গি হবে না কিন্তু, এটা গয়রর শিকারে গি, আর এটা হবে গি, গি, গইন পেশ গু, গু। দেখেন গু বললে শুনতে কেমন লাগে, এটা তো বাংলায় গু, শব্দের অর্থটাও খারাপ, কিন্তু এটা তো বাংলা হবে না, এটা হবে আরবি, এটা মোটা হবে। গু গু, গ রি গু, গ রি গু। গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জবর গ, গইনজের গি, গ গি, গইন জবর গ, গইন পেশ গু, গ গু। আবার গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জবর গ, গইনজের গি, গ গি, গইন জবর গ, গইন পেশ গু, গ গু। গইন জবর গ, গইনজের গি, গইন জবর গ, গি গ, গইনজের গি, গইনজের গি, গি গি, গি গি, গইনজের গি, গইন পেশ গু, গি গু, গইন পেশ গু, গইন জবর গ, গু গ, গইন পেশ গু, গইনজের গি, গু গি, গইন পেশ গু, গইন পেশ গু, গু গু। খ, এরপর হচ্ছে খ, খ জবর খ, খজের খি, খ পেশ খু, খ
খ বলা যাবে না, খ এটা বাংলায় আমরা খ বলি, আখ বলি না, আখ আখ খাবো আখ, কিন্তু এটা আরবিতে হবে আখ আখ আখ, ঠিক আছে? তফাতটা দেখছেন, এটা নরম হবে, আখ আখ, খ খি খু, আখি ভাই, আখি আরবি শব্দ আখি মানে অর্থ হচ্ছে ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক ভাই মুসলমান মুসলমানের ভাই। খ জবর খ, খাজের খি, খা পেশ খু, খ খি খু, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খজের খি, খ খি, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জবর খজের খি, খ জবর খ, খি খ, খজের খি, খজের খি, খি খি, খজের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ জবর খ, খু খ, খ পেশ খু, খজের খি, খু খি, খ পেশ খু, খ পেশ খু, খু খু, খ খি খু, খ খি খু, খ খ, খ খি খ খু, খি খ, খি খ, খি খি, খি খু, খু খ, খু খি, খু খু। আচ্ছা, আপনাদের পড়া এই পর্যন্তই থাকবে, একদম মাখরাজের শুরু থেকে 3 নম্বর মাখরাজের হরফগুলো সূরত সহকারে আপনারা দেখে দেখে এগুলো পড়া দিবেন, আর মুখস্থ মাখরাজগুলো মুখস্থ করবেন। আপনারা একটু মানে ই করে পড়বেন, একটু মানে পড়াগুলোকে একটু গুরুত্ব সহকারে পড়েন। আমি পড়ানোর সময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার, মানে সর্বোচ্চ দেওয়া চেষ্টা। আপনারা একটু চেষ্টা করবেন, যেহেতু আমরা কনসেপ্ট শুদ্ধ করতে আসছি, আপনার পরিশ্রমও যেন আল্লাহ তাআলা সফল করেন। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে মাখরাজ বুঝতে বা কোনো বলেন তাহলে। আর গত যে ক্লাসে আপনাদের সূরাতুল ফাতিহা পড়াইছিলাম, তাই না? সূরাতুল ফাতিহা অর্থসহ, এখানে সূরাতুল ফাতিহাটা আপনারা প্র্যাকটিস করতে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে গিয়া সূরা মাস্ক এরকম একটা প্লে লিস্ট আছে, সেটার মধ্যে ঢুকলে আপনারা দেখবেন সূরাতুল ফাতিহার রেকর্ডিং আছে, শুধু সূরা ফাতিহার জন্য এই ক্লাসটা, মানে সূরা ফাতিহা শুধু, ওটার মধ্যে তাফসির সহকারে, মানে সংক্ষিপ্ত তাফসির সহকারে আপনার সূরা ফাতিহা আছে। আপনারা এটা দেখে দেখে এখন থেকেই প্র্যাকটিস করেন, আমরা যেন শেষের দিকে গিয়া পরিপূর্ণভাবে পড়তে পারি অর্থটা সহকারে। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমরা এখন এই লাইনটা কাটবো। আপনাদের কারো কোনো কথা আছে? জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা, এই বিষয় হচ্ছে যে আমরা ক্লাসে যখন প্রথম ঢুকছি, আমার মানে মাইক্রোফোন অন্যটা লাগানো ছিল, এর জন্য সাউন্ডটা প্রথম দিকে 1-2 মিনিটের সাউন্ড একটু কম দেখতে পারেন, তবে পরবর্তী এগুলো আমরা মাইক্রোফোন থেকে নেওয়ার কারণে সাউন্ড ঠিক আছে। ঠিক আছে, ঢুকে মানে মনে করার কিছু নাই যে পুরো ক্লাসটাই সাউন্ড কম, তা না, কিন্তু পরিপূর্ণ সাউন্ডটা দেয়া আছে। আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন, রেকর্ডিংয়ে গিয়ে দেখবেন প্রথম দিকে 1-2 মিনিট থাকলেও পরবর্তী রেকর্ডিংয়ে সাউন্ডটা ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।